সংবিধানের প্রযোজ্য সকল ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ শব্দগুলো বহাল রাখা। ভাষা নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানের বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত সকল ভাষা এদেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা। বর্তমান অনুচ্ছেদ ৬(২) নিম্নোক্তভাবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপন করা। সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা অনুচ্ছেদ ৭ক এবং ৭খ বিলুপ্ত করা। সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করা। কমিশন নিম্নোক্ত বিধান অন্তর্ভুক্তির সুপারিশ করছে: বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের মূলনীতি। সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলি বাদ দেয়া। মৌলিক অধিকার ও স্বাধীনতা। ১. বিদ্যমান সংবিধানের দ্বিতীয় ও তৃতীয় ভাগের অধিকারসমূহ সমন্বিত করে মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে একটি ভাগ হিসেবে একীভূতকরণ। ২. সংবিধানের মৌলিক অধিকার ও স্বাধীনতা ভাগে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট প্রাপ্তি, তথ্য প্রাপ্তি, ভোটাধিকার ও রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, বিজ্ঞান এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার অন্তর্ভুক্ত করা। ৩. বিদ্যমান অধিকারের অনুচ্ছেদসমূহের সংস্কার, যেমন বৈষম্য নিষিদ্ধকরণের সীমিত অধিকার বর্ধিতকরণ, জীবনের অধিকার রক্ষায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিতকরণ, জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্তকরণ এবং নিবর্তনমূলক আটক সংস্কার বিধান বিলুপ্তি করা। ৪. প্রতিটি মৌলিক অধিকারের জন্য পৃথক সীমা আরোপের পরিবর্তে একটি সাধারণ সীমা নির্ধারণ এবং সীমা আরোপের ক্ষেত্রে ভারসাম্য ও আনুপাতিকতা পরীক্ষার বিধান সংযোজন করা। ৫. যেসব অধিকার বাস্তবায়নের উল্লেখযোগ্য সম্পদ ও সময় প্রয়োজন, সেগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি রেখে সম্পদের প্রাপ্যতার ভিত্তিতে কার্যকর করা। আইনসভা। ১. একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যার একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং একটি উচ্চকক্ষ গঠন করা। উভয় কক্ষের মেয়াদ হবে ৪ বছর। নিম্নকক্ষ। ১. সরাসরি ভোটে নির্বাচিত ৪০০ প্রতিনিধির সমন্বয়ে নিম্নকক্ষ গঠন করা। প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০টি আসন উন্মুক্ত থাকবে এবং ১০০টিতে কেবলমাত্র নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২. রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম ১০% আসনে তরুণ-তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করা। ৩. সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করা। ৪. ২ জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করা। ৫. একজন সংসদ সদস্য একই সাথে নিম্নলিখিত যে কোনো একটি বেশি পদে অধিষ্ঠিত হবেন না: ক. প্রধানমন্ত্রী, খ. সংসদ নেতা এবং গ. রাজনৈতিক দলের প্রধান। ৬. অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা প্রদান করা। ৭. আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে মনোনীত হবেন। উচ্চকক্ষ। ১. উচ্চকক্ষ মোট ১০৫ জন সদস্যের সমন্বয়ে গঠন করা। উচ্চকক্ষের সদস্যদের মধ্যে ১০০ জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন, বাকি ৫ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত করা। ২. কোন রাজনৈতিক দলকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের যোগ্য হতে হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত ১% নিশ্চিত করা। ৩. উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত করা। ৪. উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকবেন, যিনি সরকার দলীয় ব্যতীত উচ্চকক্ষের জন্য সকল সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন।
সংবিধানের সংশোধনী। 1. সংবিধানের যে কোনো সংশোধনী উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনের বিধান করা। জাতীয় স্বার্থ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পূর্বে আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নেওয়া। রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসাদাচরণ এবং সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষ অভিশংসন প্রস্তাবটি পাশ করার পর তা উচ্চকক্ষে যাবে এবং সেখানে শুনানির মাধ্যমে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনসভায় নিম্নকক্ষে যে সদস্যদের প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন আছে তিনি সরকার গঠন করতে পারবেন। নাগরিকতন্ত্রের নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা দ্বারা প্রয়োগ করা। সুনির্দিষ্ট কিছু বিশেষ কার্যাবলী কিংবা সংবিধানে উল্লেখিত বিষয় ছাড়া অন্য সকল বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন। রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠানসমূহের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি রাষ্ট্রের 3টি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। এনসিসি এ সদস্য হবেন 1 রাষ্ট্রপতি, 2 প্রধানমন্ত্রী, 3 বিরোধী দলীয় নেতা, 4 নিম্নকক্ষের স্পিকার, 5 উচ্চকক্ষের স্পিকার, 6 বাংলাদেশের প্রধান বিচারপতি, 7 বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপুটি স্পিকার, 8 বিরোধী দল মনোনীত উচ্চকক্ষের ডেপুটি স্পিকার, 9 প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় কক্ষের সদস্যরা ব্যতীত আইনসভার উভয় কক্ষের সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মধ্যে থেকে মনোনীত একজন সদস্য। উক্ত ভোট আইনসভার উচ্চকক্ষের গঠনের তারিখ থেকে 7 কার্যদিবসের মধ্যে অনুষ্ঠিত হবে। জোট সরকারের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ব্যতীত জোটের অন্য দলের সদস্যরা উক্ত মনোনয়নে ভোট দেওয়ার যোগ্য হবেন। 2. আইনসভা ভেঙে গেলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ না নেওয়া পর্যন্ত বিদ্যমান এনসিসি সদস্যরা কর্মরত থাকবেন। প্রধান উপদেষ্টা শপথ গ্রহণের পর যাদের সমন্বয়ে এনসিসি গঠিত হবে: 1 রাষ্ট্রপতি, 2 প্রধান উপদেষ্টা, 3 বাংলাদেশের প্রধান বিচারপতি, 4 প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য। 3 এনসিসি নিম্নলিখিত পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রেরণ করবেন: 1 নির্বাচন কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, 2 অ্যাটর্নি জেনারেল, 3 সরকারি কর্ম কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, 4 দুর্নীতি কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, 5 মানবাধিকার কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, 6 স্থানীয় সরকার কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, 7 প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান, 8 আইন দ্বারা নির্ধারিত অন্য কোনো পদে নিয়োগ। রাষ্ট্রপতি: 1 রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। 2 রাষ্ট্রপতি নির্বাচন মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠ ভোট নির্বাচিত হবেন। নিম্নলিখিত ভোটারদের সমন্বয়ে নির্বাচক মণ্ডলী গঠিত হবে: 1 আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট, 2 প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট, 3 প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল মিলে একটি করে ভোট। 3 রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষ থেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রী: 1 আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন। 2 আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নিকট এটা প্রতীয়মান হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জনে ব্যর্থ হচ্ছেন, তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন। 3 একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন। তিনি একাধিক্রমে অথবা অন্য যে কোনো উপায়ে 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। অন্তর্বর্তী সরকার: 1 আইনসভার মেয়াদ শেষ হবার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে। 2 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন।
আইনসভার মেয়াদ শেষ হওয়ার 15 দিন পূর্বে অথবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী অন্তত 15 দিনের প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হতে পারে। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ 15 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন। 3. অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 90 দিন হবে। যদি নির্বাচন আগে অনুষ্ঠিত হয় তবে নতুন সরকারের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ মাত্র এই সরকারের মেয়াদের অবসান ঘটবে। প্রধান উপদেষ্টা 4.1 এনসিসির 9 সদস্যের মধ্যে ন্যূনতম 7 সদস্যের সিদ্ধান্তে এনসিসির সদস্য ব্যতীত নাগরিকদের মধ্য হতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। 4.2 উপরে উল্লিখিত অনুচ্ছেদ 4.1 অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে সকল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্য থেকে একজন এনসিসির 9 সদস্যের মধ্যে ন্যূনতম 6 সদস্যের সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। 4.3 উপরে উল্লেখিত অনুচ্ছেদ 4.2 অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে এনসিসির সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন। 4.4 উপরে উল্লেখিত অনুচ্ছেদ 4.3 অনুযায়ী এনসিসির সর্বসম্মত সিদ্ধান্ত নিতে না পারলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হয়েছেন তিনি প্রধান উপদেষ্টা হবেন। 4.5 উপরে উল্লেখিত অনুচ্ছেদ 4.4 অনুযায়ী যদি উপরোক্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে না পাওয়া যায় অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হন তাহলে তার অব্যাহতির পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। একইভাবে তাকেও না পাওয়া গেলে অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হলে পর্যায়ক্রমে অব্যবহিত পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। 4.6 উপরে উল্লেখিত অনুচ্ছেদ 4.5 অনুযায়ী যদি কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে না পাওয়া যায় অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হন তবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকগণের মধ্যে যিনি অবসরপ্রাপ্ত হয়েছেন তিনি প্রধান উপদেষ্টা হবেন। 4.7 উপরে উল্লিখিত অনুচ্ছেদ 4.6 অনুযায়ী যদি উক্তরূপ আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারককে পাওয়া না যায় অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হন তাহলে তার অব্যবহিতিতে পূর্বে অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক প্রধান উপদেষ্টা হবেন। একইভাবে তাকেও না পাওয়া গেলে অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হলে পর্যায়ক্রমে অব্যবহিত পূর্বে অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক প্রধান উপদেষ্টা হবেন। বিচার বিভাগ সুপ্রিম কোর্ট 1. দেশের সকল বিভাগের হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আসন রাজধানীতেই থাকবে। 2. সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে 7 সদস্য বিশিষ্ট একটি স্বাধীন বিচারক বিভাগীয় নিয়োগ কমিশন অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করা হবে। সদস্য হবেন প্রধান বিচারপতি, আপিল বিভাগের পরবর্তী 2 জন জ্যেষ্ঠ বিচারক, হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং একজন নাগরিক। 3. সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য উপযুক্ত জ্ঞান ও দক্ষতার অধিকারী হওয়ার পাশাপাশি সততা ও সত্যনিষ্ঠার শর্ত অন্তর্ভুক্ত করা। 4. আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে সর্বোচ্চ জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানকে প্রাতিষ্ঠানিকরণের একটি বিধান সংবিধানের অন্তর্ভুক্ত করা। 5. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল থাকবে। তদন্ত ও অনুসন্ধানের জন্য অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রেরণের ক্ষমতা রাষ্ট্রপ্রধানের পাশাপাশি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এর থাকবে। 6. বিচার বিভাগকে পূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান করা। অধ্যস্থান আদালত। 7. অধ্যস্থান আদালত শব্দদ্বয়ের পরিবর্তে স্থানীয় আদালত ব্যবহার করা। 7.1 স্থানীয় আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ পদায়ন, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা সহ সকল সংশ্লিষ্ট বিষয় সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত থাকবে। এই লক্ষ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি বিচারিক সচিবালয় প্রতিকার সুপারিশ করবে। সংযুক্ত তহবিলের অর্থায়ন, সুপ্রিম কোর্টে এবং স্থানীয় আদালতের প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রণয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনার উপর এই সচিবালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। স্থানীয় সরকার। 1. সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা এবং আইন দ্বারা নির্ধারিত সকল কাজ সম্পাদনের ক্ষেত্রে সম্পূর্ণ কার্যকরী স্বায়ত্তশাসন নিশ্চিত করা। জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচি অংশ না হলে স্থানীয় পর্যায়ে সকল উন্নয়নের কাজের উপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের কর্তৃত্ব থাকবে।
2. যে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী এলজিআই এর কাছে সরাসরি নিয়োজিত তারা এলজিআই এর জনপ্রতিনিধিদের অধীনস্থ হবে এবং যে সকল সরকারি বিভাগ এলজিআই এর এখতিয়ারভুক্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত তারা এলজিআই এর জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করবে। 3. এলজিআই এর স্থানীয়ভাবে নিজস্ব তহবিল সংগ্রহ করতে পারবে। প্রাক্কলিত তহবিল এলজিআই এর বাজেটের চেয়ে কম হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেই বাজেট আইনসভার উচ্চকক্ষের স্থানীয় সরকার সম্পর্কিত কমিটির কাছে পাঠাতে হবে। 4. প্রতিটি জেলায় পারস্পরিক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে একটি জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা করা, যা সেই জেলার মধ্যে সকল এলজিআই এর জন্য একটি সমন্বয় এবং যৌথ কার্য সম্পাদনকারী সংস্থা হিসেবে কাজ করবে। এর সদস্য হবেন 1. প্রতিটি উপজেলা পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও 2 জন ভাইস চেয়ারম্যান। 2. প্রতিটি পৌরসভা থেকে নির্বাচিত মেয়র ও 2 জন ডেপুটি মেয়র। 3. প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান। প্রতিটি সিটি কর্পোরেশনের নিজস্ব সমন্বয় কাউন্সিল থাকবে। 5. এলজিআই এর সকল নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। 6. একটি স্থানীয় সরকার কমিশন প্রতিষ্ঠা করা, যা একজন প্রধান স্থানীয় সরকার কমিশনার এবং 4 জন কমিশনার নিয়ে গঠিত হবে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস। 1. সংবিধানের অধীনে একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা। সাংবিধানিক কমিশন সমূহ। 5টি সাংবিধানিক কমিশন নিয়ে সংবিধানের একটি ভাগ তৈরি করা, যেখানে প্রতিটি কমিশনের জন্য একটি করে পরিচ্ছেদ থাকবে। এই কমিশনগুলো হচ্ছে: ক. মানবাধিকার কমিশন, খ. নির্বাচন কমিশন, গ. সরকারি কর্ম কমিশন, ঘ. স্থানীয় সরকার কমিশন, 4. দুর্নীতি দমন কমিশন। সবগুলো কমিশনের গঠন, নিয়োগ, কার্যকাল এবং অপসারণ প্রক্রিয়া একই রকমের হবে। প্রত্যেকটির মেয়াদ হবে 4 বছর। বিবিধ: 1. সংবিধানের অনুচ্ছেদ 150 বিলুপ্ত করা এবং এর সংশ্লিষ্ট 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল সংবিধান না রাখা। 2. কেবলমাত্র এনসিসির সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা পারবেন। জরুরি অবস্থার সময় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না এবং আদালতে যাওয়ার অধিকার বন্ধ বা স্থগিত করা যাবে না। তাই অনুচ্ছেদ 141 খ ও অনুচ্ছেদ 141 গ বাতিল।